একজন স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীর কথা মনে পড়ে। জেল মেখে খাড়া করা চুল, চোখে চশমা, নিজ মন্ত্রণালয়ের পূর্ণ মন্ত্রীর চেয়েও প্রতাপশালী ছিলেন। তার এক বিখ্যাত উক্তি, উই আর লুকিং ফর শত্রুজ। এবার নিশ্চয়ই মনে পড়েছে, বলছি লুৎফুজ্জামান বাবরের কথা। 2001 সাল থেকে 2006 সাল পর্যন্ত বিএনপি সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী ছিলেন তিনি। এরপর মিথ্যা অস্ত্র মামলায় 1.5 যুগ কারাভোগ করেছেন। বাবর যেদিন কারাগার থেকে মুক্তি পান, সেদিন সড়কে ঢল নামে লাখ লাখ জনতার। সবই প্রমাণ করে বাংলাদেশের মানুষের লুৎফুজ্জামান বাবর আজও কতখানি জনপ্রিয়। বলা হয় বিএনপির সমস্ত নেতার জনপ্রিয়তা এক করলেও বাবরের সমান হবে না, অথচ সেই বাবরকে বিএনপি এক ঘরে করে রেখেছে। এক সময় দাপটশালী এই প্রতিমন্ত্রীকে কারাগার থেকে বের হবার সময় বরণ করতে যাননি উল্লেখ করার মতো বিএনপির কোনো নেতা। এরপর বিএনপির কেন্দ্রীয় কোনো অনুষ্ঠানের মঞ্চে ঠাঁই পাননি। এমনকি নেত্রকোনা 4 আসন থেকে তার মনোনয়ন প্রাপ্তি নিয়েও অনেকেই সন্দিহান। প্রশ্ন উঠেছে, একসময়ের প্রভাবশালী এই প্রতিমন্ত্রী কি তবে বিএনপিতে অবহেলার শিকার হচ্ছেন? এর মধ্যে গুজব ছড়িয়ে পড়ে যে লুৎফুজ্জামান বাবর বিএনপি ছেড়ে জামায়াতে ইসলামীতে যোগ দিচ্ছেন। সম্প্রতি সাংবাদিক মাহমুদুর রহমানের মায়ের মৃত্যুতে শোক জানাতে গিয়ে জামায়াতে ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমানের সাথে তার সাক্ষাৎ এবং উষ্ণ কোলাকুলি ও কারাগারের স্মৃতিচারণের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পরে সেই গুঞ্জন আরও জোরদার হয়। তবে এসব খবরের কোনো সত্যতা পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে শারীরিক অসুস্থতার কারণে বাবর বর্তমানে গণমাধ্যমের সামনে কম আসছেন এবং নেত্রকোনা 4 আসন থেকে তার মনোনয়ন পাওয়ার সম্ভাবনাই বেশি। তবে লুৎফুজ্জামান বাবরকে ঘিরে বিএনপির এক ধরনের অস্বস্তি যে রয়েছে তা স্পষ্ট, আর এটি 2008 সাল থেকে বিদ্যমান। সেই সময় বাবর কারাবন্দী থাকা অবস্থায় নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। বিএনপি তার আসনে অন্য একজনকে মনোনয়ন দিলেও বাবর কারাগারে থেকেই স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেন। স্বতন্ত্র প্রার্থী হওয়ায় 2008 সালের 27 ডিসেম্বর ভোট গ্রহণের মাত্র 3 দিন আগে আইনশৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপি তাকে দল থেকে বহিষ্কার করে। সে সময় তিনি দলের কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক ছিলেন। যদিও এই বহিষ্কারাদেশ দীর্ঘস্থায়ী হয়নি, তবে বহিষ্কারাদেশ প্রত্যাহার হলেও গত 17 বছর ধরে বাবরকে বিএনপির কোনো দলীয় পদে রাখা হয়নি। অথচ কারাগারে থাকা অবস্থায় দলের আরেক নেতা আব্দুস সালাম পিন্টুকে বিএনপির ভাইস চেয়ারম্যান করা হয়েছিল। লুৎফুজ্জামান বাবরের মুক্তির প্রায় 8 মাস হতে চললেও তার ব্যাপারে বিএনপির মনোভাব এখনো স্পষ্ট নয় এবং তাকে দলে কোনো সমাবেশও দেখা যায় না। তা সত্ত্বেও অনেকেই মনে করছেন শেষ পর্যন্ত হয়তো লুৎফুজ্জামান বাবর আবারও বিএনপি থেকেই সংসদ সদস্য হবেন, কারণ নেত্রকোনায় তার জনপ্রিয়তা এখনো অকল্পনীয়। বাবরের মতো একজন গুরুত্বপূর্ণ নেতাকে তারেক রহমান কিভাবে মূল্যায়ন করবেন তা তারেক রহমানের দক্ষতা এবং দূরদর্শিতার উপরই নির্ভর করছে। তবে বিএনপির এখনকার যে মনোভাব, তাতে শেষ পর্যন্ত বাবর অন্য দলে যোগ দিলে অবাক হবার কিছুই থাকবে না। এবার কথা বলবো এই ভিডিওর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে। প্রশ্ন হচ্ছে, বিএনপি কেন বাবরের মতো জনপ্রিয় নেতাকে এড়িয়ে চলছে, অথচ সালাউদ্দিনের মতো থার্ড ক্লাস মার্কা নেতারা দিন দিন বিএনপিতে দাপটশালী হয়ে উঠছে, যে কারণে লুৎফুজ্জামান বাবর নিষ্ক্রিয়। ঠিক একই কারণে সালাউদ্দিন আজ প্রভাবশালী। ভারতের বলয় থেকে কেউই বের হতে পারছে না। মানে বাবর ছিলেন ভারতের জম, বাবরকে এখনো মনে প্রাণে ভয় পায় ভারত। এই শত্রু যদি যেই হোক তাকে আমরা স্পেয়ার করব না। দ্বিতীয়ত হচ্ছে শত্রু কি আইডেন্টিফাইড না, শত্রু আইডেন্টিফাইড না, উই আর ওপেন, উই আর লুকিং ফর শত্রু। তিনি ভারতের অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ 7 সিস্টার্স খ্যাত 7টি রাজ্যে বিপুল পরিমাণ অস্ত্রাগার গোলাবারুদ পাঠিয়ে তাদেরকে ভারতের হাত থেকে স্বাধীন করতে চেয়েছিলেন। বাবর ভারত সরকারকে এতটাই দৌড়ের উপর রেখেছিলেন যা পারেননি চীন পাকিস্তানের মতো দেশও। এজন্যই একটা সময় ছিল যখন দুর্দণ্ড প্রতাপশালী বাবরের নাম শুনলে হার হিম হয়ে যেত ভারতের। অন্যদিকে সালাউদ্দিন হচ্ছেন রয়ের একজন সক্রিয় এজেন্ট। গুম হবার নাটক সাজিয়ে তিনি দীর্ঘদিন ভারতে রয়ের ট্রেনিং নিয়েছেন। ধারণা করা হচ্ছে ভারতের প্রেসক্রিপশন মোতাবেক সালাউদ্দিন আজ শক্তিশালী, অপরদিকে বাবররা আজ নিষ্ক্রিয়। চলুন এবারে একটু অন্য প্রসঙ্গে যাওয়া যাক। দীর্ঘ কারাবাস শেষে ফিরে এলেন দুই শীর্ষস্থানীয় রাজনৈতিক নেতা, একজন জামায়াতে ইসলামীর, অন্যজন বিএনপির। একদিকে ফুলেল সংবর্ধনা, নেতাকর্মীদের উচ্ছ্বাস, দলীয় মর্যাদায় অভিষেক, অন্যদিকে
একাকিত্ব, নীরবতা ও দলীয় উপেক্ষা, দুই দলের দুই নেতার এই ভিন্ন বাস্তবতা তুলে ধরছে রাজনৈতিক এক নির্মম চিত্র। 2009 সালে গ্রেফতার হওয়া জামায়াতের সাবেক ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল ও ঢাকা মহানগরের সাবেক আমির এটিএম আজহারুল ইসলাম 14 বছর পর কারাগার থেকে মুক্তি পেয়েছেন। 28 মে সকালে বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলস থেকে মুক্ত হন। এরপর শাহবাগে তাকে সংবর্ধনা দেয় জামায়াতে ইসলামী। দলটির আমির ডক্টর শফিকুর রহমান নিজ হাতে তাকে ফুলের মালা পরিয়ে স্বাগত জানান। আজহারুল ইসলাম আবেগে বলেন, গলায় রশির বদলে আজ ফুলের মালা, এটা আল্লাহর কুদরত। আমি আজীবন ইসলামী আন্দোলনের জন্য শহীদ হতে চাই। দলীয় সর্বোচ্চ পর্যায়ের নেতারা সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। এটিএম আজহারুল ইসলাম পেয়েছেন দলীয় মর্যাদা, নেতাকর্মীদের ভালোবাসা এবং রাজনৈতিক আদর্শের প্রতি অবিচল থাকার পুরস্কার স্বরূপ সম্মান। অপরদিকে বিএনপির সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর দীর্ঘ 17 বছর কারাভোগের পর 16 জানুয়ারি দুপুরে ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান। কারাফটকে অপেক্ষায় ছিলেন নেত্রকোনার শত শত স্থানীয় নেতাকর্মী, যারা তাকে ফুল দিয়ে ভালোবাসায় বরণ করেন। তবে আশ্চর্যের বিষয়, এ সময় দলের কেন্দ্রীয় কোনো নেতারা উপস্থিত ছিলেন না। যে কথা একটু আগেও বললাম, একজন নেতা যিনি 17 বছর কারাগারে অতিবাহিত করেছেন হয়তো আশায় ছিলেন দলের কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাকে সাদরে গ্রহণ করবেন, কিন্তু সেই স্বপ্নটা যেন কারাফটকের ধারে এসেই কাছের মতো ভেঙে চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে। দীর্ঘ 17 বছর পর ন্যায় বিচার প্রতিষ্ঠিত হওয়ায় সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন লুৎফুজ্জামান বাবরের স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী। তিনি বলেন, যারা অন্যায়ভাবে সাজা দিয়েছিল আজ তারা নিজ পাপের প্রায়শ্চিত্ত করছে। যেখানে তার দীর্ঘ কারাবাস, রাজনৈতিক ইতিহাস এবং আত্মত্যাগ সম্মান ও দলীয় স্বীকৃতি দাবি করত, সেখানে নীরবতা ছিল কেন্দ্রীয় রাজনীতির জবাব। এখনো পর্যন্ত বিএনপির কেন্দ্রীয় পর্যায় থেকে তাকে দেওয়া হয়নি কোনো সংবর্ধনা বা আনুষ্ঠানিকভাবে প্রাপ্য সম্মান। দুই চিত্র, এক বাস্তবতা। দুই নেতার এক যুগেরও বেশি সময় ধরে রাজনৈতিক কারাবরণ, কিন্তু মুক্তির পর একদিকে উষ্ণ সংবর্ধনা ও সম্মান, অন্যদিকে রাজনৈতিক নীরবতা ও অবহেলা। এটি হয়তো বলে দেয়, কোনো কোনো দল ত্যাগের মূল্য দেয় না, আবার কোথাও কোথাও ত্যাগ ভুলে যাওয়া হয়। নির্বিকার রাজনীতির মাঝেও কিছু ঘটনা আমাদের হৃদয়ে ছুঁয়ে যায়। রাজনীতি শুধু মতাদর্শ বা ক্ষমতার লড়াই নয়, এটি কৃতজ্ঞতা, মূল্যায়ন ও সম্মান প্রদর্শনের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম। সম্প্রতি দুটি রাজনৈতিক দলের ভিন্ন ভিন্ন আচরণ আমাদের চোখের সামনে রাজনীতির এক নির্মোহ ও বাস্তব চিত্র তুলে ধরেছে। এসব ঘটনা অনেক সময় অনুভূতিকে নাড়া দেয়, হৃদয়ে আঘাত করে, যা কখনোই কাম্য নয়। শুধু এসবের মধ্য দিয়েই আমরা বুঝতে পারি, প্রকৃত রাজনীতি কেবল বক্তব্য নয়, এটি মননেরও প্রকাশ। অভিযোগ, আগে ফখরুল থেকে শুরু করে অনেকেই বাবরের জনপ্রিয়তায় ঈর্ষান্বিত, এজন্য বাবরকে তারা তাদের সিন্ডিকেট হিসেবে নিতে চায় না। শেষ পর্যন্ত এসব অবহেলার কারণে বাবর যদি সত্যি বিএনপি ছেড়ে দাড়িপাল্লায় যোগ দেয়, তাহলে বিএনপি হারে হারে টের পাবে তারা কাকে হারিয়েছে। অনেকেই মনে করছেন এই সমস্যা থেকে কেবল তারেক রহমানই পারেন বাবরকে মূলধারার রাজনীতিতে ফিরিয়ে আনতে। সুপ্রিয় দর্শক, আপনি কি চান? বাবরের কি উচিত বিএনপিতে অবহেলিত না হয়ে জামায়াতে ইসলামীতে যোগ দেওয়া? কমেন্ট বক্সে ইয়েস অথবা নো লিখে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং শেয়ার করুন। এই চ্যানেলে আজই প্রথম হলে অন্য ভিডিওগুলো দেখুন, ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।